আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রাসেল, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। রাসেল, তুমি ফোনটা চালু করো, আমি তোমার সাথে কথা বলতে চাই। তুমি যদি আমাকে ফোন না দাও তাহলে আমি নিজেকে শেষ করে দিব। এই ছিল মুনিয়ার মেসেজগুলো। আমি মুনিয়াকে ফোন দিলাম। ফোন করার সাথে সাথেই মুনিয়া ফোনটা রিসিভ করলো। হয়তো আমার ফোনের জন্য সে বসেছিল। মুনিয়া বলতে লাগলো, এই তুমি ফোন বন্ধ করে রাখছো কেন? তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি কিছু না বুঝে তোমাকে ভুল বুঝেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। এখন আমার কাছে ক্ষমা যাচ্ছেন কেন? অন্য মানুষের কথা শুনে আমাকে যখন আপনি ভুল বুঝছেন, আবার অন্য ছেলেকে বিয়েও করতে গেছেন। আরে আপনার মনে সত্যিকারের ভালোবাসা ছিলই না। যদি থাকতো তাহলে বাইরে মানুষের কথায় আমাকে ভুল বুঝতেন না। আমি মানছি আমার ভুল হয়ে গেছে, তোমাকে আমি অনেক ভালোবাসি, তাই তোমার এসব দেখে নিজেকে সহ্য করতে পারিনি, তাই রাগ আর অভিমান করে এসব করছি। আপনি থাকুন আপনার রাগ আর অভিমান নিয়ে। যে মেয়ে ভালোবাসা মানুষের উপর বিশ্বাস রাখতে পারে না, সে মেয়ে কখনো কাউকে ভালোবাসতে পারে না। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি ভিডিও দেখেছি, আমি আর কখনো তোমাকে অবিশ্বাস করব না। প্লিজ তুমি আমাকে ভুলে যেও না। আমি তোকে আর ভালোবাসি না, তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকবো। আমার থেকে ভালো ছেলে পেলে বিয়ে করে নিস। আমি তোমাকে ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করব না, আমি শুধু তোমাকে চাই। আমার এখন তোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, আমার মাথা ব্যথা করছে। এখন আমি ফোন রাখছি, আর কখনো আমার মোবাইলে ফোন দিবি না। এই বলে ফোনটা কেটে দিলাম। এবার দেখ ভালোবাসার মানুষকে কষ্ট পেলে কেমন লাগে। যখন শুনেছি তুই বিয়েটা করবি না, তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তোকে কিছুদিন কষ্ট দিয়ে ভালোবাসা দিয়ে আপন করে নেব। এবার চলুন ওইদিকে মারিয়ার কি কাহিনী দেখে আসছি। আমি অফিস থেকে বেরিয়ে আসার সময় মারিয়ার তিথি আমার পিছু নেয়। যখন দেখছে আমি রাস্তায় বিথিকে ধরে ফেলেছি, তখন মারিয়ার তিথি তাড়াতাড়ি বাসায় চলে যায়। তিথিও তার বাসায় চলে যায়। মারিয়া ফ্ল্যাটে এসে জামা কাপড় গুছিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এই কারণে মারিয়াকে ওপরে পাই না। এবার আসুন আমার দিকে। ওদিকে এখন আর যাওয়া লাগবে না। আমি আর কোনো কথা না ভেবে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে বুকটা কেমন যেন ভারী ভারী লাগছে। চোখ খুলে দেখি মুনিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মুনিয়ার পরনে ছিল বোরখা। আমি তার চোখ দেখে চিনতে পারছি মুনিয়া তো তাদের বাসায় ছিল, তাহলে এখানে আসলো কিভাবে? আমি একটু নড়ে উঠতেই মুনিয়ার ঘুমটা ভেঙে গেল। মুনিয়া আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, রাসেল তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি না জেনে তোমাকে ভুল বুঝেছি, আমি আর কখনো তোমাকে ভুল বুঝবো না। আগে বলো তুমি এখানে কি করে? তুমি তো তোমাদের বাসাতে ছিলে। তোমাকে কষ্ট দিয়ে আমি থাকতে পারলাম না, তাই রাতে রাতে গাড়ি নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ি। সকালে ভোরে তোমাদের বাসায় আসি, তোমার আম্মু দরজা খুলে দিল, তারপর তোমার রুমে এসে তোমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু আমি তো তোকে আর ভালোবাসি না। তুই যা, তুই অন্য ছেলেকে বিয়ে কর। আমি যদি তোদের বাসায় না যেতাম তাহলে তুই ঠিকই অন্য ছেলেকে বিয়ে করতি। আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন ভুল করব না। প্লিজ তুমি আর রাগ করে থেকো না। ছাড়ো আমাকে, আমি ফ্রেশ হব। আগে বলো আমাকে তুমি ক্ষমা করেছো কিনা, তা না হলে ছাড়বো না। কি আর করবো, অনেক ভালোবাসি তো, তাই বেশি অভিমান করে থাকতে পারলাম না। তাকে কষ্ট দিতে নিজের কাছে খারাপ লাগছে, তাই তাকে আপন করে নিলাম। আমি তোমাকে মাফ করে দিয়েছি, আর জীবনে এমন ভুল করবে না। এমন ভুল আর জীবনে করলে তুমি কিন্তু আমাকে হারিয়ে ফেলবে। না না, আমি এমন ভুল করব না, আমি তোমাকে হারাতে পারবো না। ঠিক আছে, এবার তো বলো আমাকে কবে বিয়ে করবে? ওই মারিয়ার জন্য তো সবকিছু শেষ হয়ে গেছে। আমার আব্বু আম্মুর সাথে কথা বলে তোমাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, এখন ওঠো। তোমার চেহারা এখনো পর্যন্ত দেখিনি, কবে যে দেখতে পাবো? একেবারে বাসর রাতে মন ভরে দেখো, তখন আর বাধা দেব না। তখন আমি কি তোমার বাধা মানবো নাকি? তখন তো আমরা ছেলে মেয়ে আনার মিশনে নেমে পড়বো। যা শয়তান, তোমার মুখে কিছুই আটকায় না, তোমার পাঠক পাঠিকাররা তো সব শুনছে। তারা এখন এদিকে কান দেবে না, তারা ওইটাই শুনতে যাচ্ছে যে মারিককে কঠিন শাস্তি দেওয়ার জন্য। পাঠক পাঠিকারা ঠিকই বলছে, ওই নষ্টা মেয়েকে কঠিন শাস্তি দিতে হবে। ওই মারিয়া একটা চরিত্রহীনা, তাকে ধরে কঠিন শাস্তি দিতে হবে। আচ্ছা মুনিয়া, তার সাথে রনিকে যোগ করলে কেমন হয়? ও হচ্ছে শয়তানের মূল। ওর কারণে মারিয়া আমাকে ছেড়ে চলে গেছে, ওর সাথে সম্পর্ক করেছে, এমনকি মারিয়াকে ভুলিয়ে ভালিয়ে তার সাথে দেহের চাহিদা মিটিয়েছে। এখানে একা রনির দোষ না। মারিয়া যদি তোমাকে সত্যিকারের ভালোবাসতো তাহলে কখনো ওই রনির সাথে প্রেম করতো না,
তার সাথে হোটেলে যেত না। ঠিকই বলেছ, দুজনকে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে। এখন কিছু করবো না, আগে আমাদের বিয়েটা হোক, তারপর ওদের উচিত শিক্ষা দেব। ঠিক আছে, এখন যাও, ফ্রেশ হয়ে আসো। ঠিক আছে বলে বিছানা থেকে নেমে এসে ওয়াশরুমে ঢুকে বাইরে আসার পর মুনিয়া ঢুকে ফ্রেশ হয়ে আসলো। টেবিলের সামনে যাওয়ার পর মুনিয়া এমন কথা বলবে তা আমি তো শুনে অবাক হয়ে গেলাম। মুনিয়া আম্মুকে বলল, আম্মু, আমি নাস্তা তোমার রুমে করব। এখানে করলে রাসেল আমার চেহারা দেখে ফেলবে। আমি রাসেলকে বিয়ের পর চেহারা দেখাবো। পাগল মেয়ে বলে কি? ঠিক আছে, তুমি আমার রুমে গিয়ে বসো, আমি নাস্তা নিয়ে আসছি। আম্মু, তোমাকে কষ্ট করে নিয়ে আসতে হবে না, আমার হাতে দেন, আমি রুমে নিয়ে খাবো। ঠিক আছে, এই নাও। আম্মু মুনিয়ার হাতে নাস্তা দেওয়ার পর মুনিয়া রুমে চলে গেল। আমি এতক্ষণ অবাক হয়ে মুনিয়ার কথা শুনছি। হঠাৎ আব্বু বলল, কিরে দাঁড়িয়ে আছিস কেন, নাস্তা করবি না? হ্যাঁ করব। তাহলে বস। আমি একটা চেয়ার টেনে বসলাম। আম্মু মুনিয়ার সাথে রুমে চলে গেল। আমি আর আব্বু বসে নাস্তা করতে লাগলাম। আব্বু বলল, তা হঠাৎ মুনিয়ার কি হয়েছে যে বিয়েটা করবে না কেন বলছে? মারিয়ার কারণে। মানে? তাহলে শোনো। তারপর আব্বুকে সমস্ত কথা খুলে বললাম। সবই শুনলাম। এই মারিয়াকে কঠিন শাস্তি দিবি, যাতে আর কখনো অন্য কারোর সাথে এসব করতে না পারে। শাস্তি তো অবশ্যই দেবো, আগে বিয়েটা হয়ে যাক, তারপর মারিয়ার সাথে ওই রনি ছেলেটাকে শাস্তি দেবো। ঠিক আছে, এখন নাস্তা কর। তা আজ অফিসে যাবি? আব্বু। তারপর নাস্তা করে রুমে এসে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। হঠাৎ মুনি আমার রুমে আসলো। তুমি কি অফিসে যাবে? কেন? আসলে আমাকে মামার বাসায় নামিয়ে দিও। আব্বু আমাকে ফোন দিয়ে আসতে বলেছি, তারা বিকেলের দিকে চলে আসবে। ঠিক আছে চলো। আমি আর মুনিয়া বাসা থেকে বেরিয়ে আসলাম। মুনিয়া আসার সময় আব্বু আমাকে বলে এসছে। দুজনে গাড়িতে উঠলাম। মুনিয়া আমার একটা হাত ধরে আছে। কিছুক্ষণ পর মুনিয়ার মামার বাসায় চলে আসলাম। মুনিয়াকে নামিয়ে দিয়ে আমি অফিসে চলে গেলাম। নিজের ক্যাবিনে ঢুকে চেয়ারে বসে ভাইয়াকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ভাইয়া, তোমাকে একটা কথা বলতাম। বলো। আসলে ভাইয়া, যে ছেলেটা আমার জীবন বাঁচিয়েছে তাকে অফিসে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য বলছি। ছেলেটা অনেক গরিব, কিন্তু লেখাপড়া অনেক জানে। ঠিক আছে, তাহলে তোমার অফিসে একটা পদে তাকে চাকরি দিয়ে দাও। ঠিক আছে ভাইয়া, অনেক ধন্যবাদ তোমাকে। এখানে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, তোমার জায়গায় আমি থাকলে তাই করতাম। আচ্ছা ভাইয়া, আমি ওই ছেলেকে ফোন দিয়ে আসতে বলছি। ওর নাম্বার তোমার কাছে আছে? না ভাইয়া, না ভাইয়া, কিন্তু আমি ওর বাসা চিনি। একদিন ম্যানেজার আঙ্কেল তাকে একটা বাসা থেকে বেরিয়ে আসতে দেখেছে। তাহলে ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। তারপর অফিসের কাজ করতে লাগলাম। দেখতে দেখতে কিছুদিন পার হয়ে গেল। আজ আমার বিয়ে। অনেক ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। মুনিয়ার আব্বু আম্মু মুনিয়াকে অনেক বকাঝকা করেছে। আমার বিয়েতে ভাইয়ের পরিবারের সবাই এসেছে, অফিসের সবাই এসেছে। বিকালে ভাইয়ের পরিবারের সবাই চলে গেছে। তিথি আর অফিসে আসে না, হয়তো সব আমি জেনে গেছি, তাই ভয়ে আবার অফিসে আসে না। মারিয়ার খবর বলতে পারবো না। আর ওই ছেলেটাকে অফিসে চাকরি দিয়ে দিয়েছি। সেই ছেলের পরিবারের সবাই এসেছে, মেহমানও সবাই চলে গেছে। এখন আমি বাসা ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে ঢুকতে কেমন জানি লাগছে। আজ আমার ভালোবাসার মানুষের মুখটা দেখতে পাবো, তাই আবার অনেক খুশি লাগছে। আমি বাসর ঘরে ঢুকে দরজা লাগিয়ে বিছানা থেকে এগিয়ে গেলাম। মুনিয়া বিছানা থেকে নেমে আমার পা ধরে সালাম করতে আসলো। আমি তাকে বুকে জড়িয়ে নিলাম। চলো দুজনে অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিই। ঠিক আছে চলো। মুনিয়াকে ওয়াশরুমে ঢুকে অজু করে আসলো। তারপর আমি অজু করে আসলাম। দুজনে একসাথে 2 রাকাত নফল নামাজটা আদায় করলাম। আমি নামাজ শেষ করে মুনিয়াকে কোলে তুলে নিলাম। আই কি করছো? পড়ে যাবো তো। আমার প্রতি বিশ্বাস আছে তো? আমার অনেক বিশ্বাস আছে তোমার প্রতি। তোমার কষ্ট হচ্ছে, আমাকে নামিয়ে দাও। আমার কোনো কষ্ট হচ্ছে না। তোমাকে কোলে নিয়ে আজকে তোমার চেহারা দেখব। এবার তোমার মুখের উপর থেকে কাপড় সরাও। আমি পারবো না, তুমি সরাও। আমি কি করে সরাবো? আমি তো 2 হাতে তোমাকে কোলে নিয়ে আছি। তাহলে আমাকে বিছানায় বসাও, তারপর তুমি ঘুমটা সরিয়ে দেখো। ঠিক আছে, রাখছি। আমি মুনিয়াকে বিছানায় বসিয়ে দিলাম। তারপর মুনিয়ার সামনে বসে তার ঘোমটাটা তুললাম। আমি মুনিয়ার দিকে তাকিয়ে তো পুরো অবাক হয়ে গেলাম। আমি কাকে বিয়ে করলাম? মুনিয়াকে দেখতে তো একদম পুতুলের মতো দেখাচ্ছে।
একটা পরী আমার সামনে বসে আছে, পুরো নূরের মতো চেহারা। আমি শুধু মনির দিকে তাকিয়ে আছি। তখন মনি আমার ধ্যান ভাঙিয়ে পড়ল। এই, তুমি কোথায় হারিয়ে গেলে? আমার দিকে শুধু তাকিয়ে থাকবে। আমি জীবনে কল্পনা করতে পারিনি তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করব। তুমি দেখতে একদম মাশাআল্লাহ, অনেক সুন্দর। তাই নাকি? তা এভাবে কি তাকিয়ে থাকবে? বাসর করবে না? আজকে বাসর করব না, আজকে পুরো রাত আমি তোমাকে দেখব। দেখার কি আছে, এখন তো প্রতিদিন দেখবে। আমি তো আর কোথাও চলে যাচ্ছি না। যাওয়ার কথা কখনো বলবে না, আমাকে সারা জীবন তোমার বুকে জড়িয়ে রাখবে। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি সব সময় তোমার সেবা এবং ভালোবাসা নিয়ে থাকব। আমার বাবা মাকে কখনো কষ্ট দিও না, তাদের সবসময় হাসি খুশি রাখবে। তুমি ভুলে যেও না, এখন তোমার আব্বু আম্মু আমারও আব্বু আম্মু। তাদের সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করব। আসো, তোমাকে একটু জড়িয়ে ধরি। ধরো। তোমাকে কেউ মানা করছে? আমি মুনিয়াকে জড়িয়ে ধরলাম। মুনিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি মুনিয়ার কপালে একটা চুমু দিলাম। তারপর মুনিয়ার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। দুজন দুজনকে কিস করতে লাগলাম। তারপর হারিয়ে গেলাম ওগান্ডা। আর কিছু জানা লাগবে না। সকাল ভোরে হঠাৎ মুনিয়া আমাকে ডাকতে শুরু করলো। আমি ঘুম ঘুম চোখে মুনিয়াকে বললাম, কি বলো, ডাকছো কেন? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। কেন? ফজরের আজান দিছে, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে মসজিদে যাও। এখন উঠতে ভালো লাগছে না, কালকে থেকে যাব। বুঝেছি, তুমি এমনি উঠবে না, আমাকে অন্য পথ অবলম্বন করতে হবে। এই বলে মুনিয়া ওয়াশরুমে ঢুকে এক মগ পানি নিয়ে এসে আমার মুখে মেরে দিল। আমি এক লাফে উঠে গেলাম। আমি সামনে তাকিয়ে দেখি মুনিয়া মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে গোসল করে আসছে। আমি মুনিয়াকে ধরতে গেলে মুনিয়া পড়ল, আই, তুমি আমাকে ধরবে না, আমি গোসল করে এসেছি। আর একবার তোমার শরীরের দিকে তাকাও। মুনিয়ার কথা শুনে আমার দিকে তাকিয়ে মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ আমার শরীরে কিছুই নেই। আমি এক দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। হায় রে, বউয়ের সামনে লজ্জায় পড়ে গেলাম। আবার চিন্তা করলাম, ও তো আমার বউ, তাহলে সমস্যা কি? আমি ফ্রেশ হলাম, কিন্তু হঠাৎ মনে হলো আমি জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকিনি। এখন কি হবে? আমি ওয়াশরুম থেকে মুনিয়াকে ডেকে বললাম, মুনিয়া, আমার ড্রেসগুলো একটু দাও না। একটু অপেক্ষা করো, দিচ্ছি। মুনিয়া জামা কাপড় নিয়ে ওয়াশরুমের সামনে আসলো। দরজা খুলে হাত বাড়াও, আমি তোমার হাত দিচ্ছি। আমি দরজা খুলে হাত বাড়িয়ে দিলাম। মুনিয়া আমার হাতে জামা কাপড়গুলো দেওয়ার সময় এক টান দিয়ে ওয়াশরুমের ভেতরে ওকে নিয়ে আসি। তারপর আমি ঝর্ণা ছেড়ে দিই। এই, আমি তো গোসল করছি, আমি আর পারবো না গোসল করতে। আর করবে না মানে? এখন তো তুমি ভিজে গেছো, তাহলে গোসল না করে কোথায় যাবে? হ্যাঁ, তোমার লজ্জা শরম কিছুই নেই, তুমি আমার সামনে খালি গায়ে দাঁড়িয়ে আছো। সমস্যা কোথায়? তুমি তো আমার বউ, বউয়ের সামনে এভাবে থাকলে কিচ্ছু হয় না। ঠিক আছে, এবার আমাকে ছাড়ো। পুরো রাতে একটুও ঘুম যেতে দাওনি। ও মা, বাসাতে বিড়ালটা মারবো না? বিড়াল তো মেরেছো, এখন ছাড়ো, নামাজের সময় চলে যাচ্ছে। ঠিক আছে, একটা কিস করো, তারপর ছেড়ে দেবো। তোমার জিনিস তুমিই তো করতে পারো। আমি আর দাঁড়িয়ে না থেকে মুনিয়ার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিলাম। দুজন দুজনকে জড়িয়ে ধরে কিস করতে লাগলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। তারপর দুজনে একসাথে থাকা আবার গোসল করে ওয়াশরুমে থেকে বেরিয়ে আসলাম। আমি একটা পাঞ্জাবি গায়ে দিয়ে মুনিয়ার কপালে আলতোভাবে একটা চুমু দিয়ে বাসা থেকে বেরিয়ে মসজিদ চলে গেলাম। মসজিদে গিয়ে নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে ঢুকে দেখি মুনিয়া বসে বসে কোরআন শরীফ পড়ছে, অনেক মিষ্টি সুরে কোরআন তেলাওয়াত করছে। আমি বিছানায় বসে মুনিয়ার কোরআন তেলাওয়াত শুনছি। কিছুক্ষণ পর মুনিয়া কোরআন তেলাওয়াত শেষ করে কোরআন শরীফে একটা চুমু দিয়ে আলমারিতে রেখে দিল। মুনিয়া তারপর আমার পাশে বসে বলল, কি ব্যাপার, এভাবে বসে আছো যে? তোমার কোরআন তেলাওয়াত শুনছিলাম, তুমি কোরআন তেলাওয়াত অনেক সুন্দর করে পড়তে পারো। ঠিক আছে, তুমি রুমে থাকো, আমি আম্মুকে গিয়ে নাস্তা তৈরিতে সাহায্য করি। আগে আমাকে একটু আদর করে দিয়ে যাও। মুনিয়া আমার কপালে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এভাবে দেখতে দেখতে 1 মাস চলে গেল। আমার আর মুনিয়ার ভালোবাসা আগের মতোই আছে। এখন আমি গাড়ি চালিয়ে ঢাকা যাচ্ছি, কারণ মারিয়াকে আর রনিকে শাস্তি দিতে। প্রায় 5 ঘন্টা পর ঢাকায় এসে পৌঁছে গেলাম। হঠাৎ একটা জায়গাতে চোখ পড়তেই দেখি রনি একটা মেয়েকে নিয়ে হোটেল থেকে বের হয়ে গাড়িতে উঠল। আমি তার পেছনে পেছনে যেতে লাগলাম। কিছু তো যাওয়ার পর দেখি রনি মেয়েটাকে একটা বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আমি রনির পিছে পিছে যেতে লাগলাম। আরও কিছু দূর যাওয়ার পর দেখি রনি গাড়ি নিয়ে একটা বাসার ভেতর ঢুকে গেল।
তার মানে এটা রনিতের বাসা। আমি আর ওখানে না থেকে মারিয়ার বাসার সামনে গেলাম। তারপর গাড়িটা একটু সাইড করে গাড়ি থেকে নেমে দারুণের সামনে গেলাম। কাকে চাই? আমি একটু প্রিন্সিপাল স্যারের মেয়ের সঙ্গে দেখা করতে চাই। আপামনি এখন বাসায় নেই। আপামনি তার বান্ধবীর সাথে মার্কেটে গেছে। তা কখন আসবে? সেটা বলতে পারবো না। ও, তো আপনার আপামনি এখন কি করে? মানে বাসা থেকে কি করে? আপামনি এখন স্যারের কলেজের শিক্ষকতা করে। ও আচ্ছা, ঠিক আছে, আমি গেলাম বলে আমি গাড়িটা নিয়ে একটা ভাইয়ের কাছে গেলাম। ভাই মানে উনি যত খারাপ কাজ আছে সব কিছু করে, আমাকে আবার ভালোভাবেই জানে। একদিন ওনার স্ত্রীকে রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম, সেখান থেকে আমাকে চেনে। আগে মাঝে মধ্যে কথা হতো, যশোর যাওয়ার পর থেকে তেমন যোগাযোগ ছিল না। আমি ভাইয়ের বাসার ভিতরে ঢুকে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর ওনার বউ মানে ভাবি এসে দরজা খুলে দিল। আমাকে দেখেই বলল, আরে রাসেল, তুমি হঠাৎ কোথা থেকে আসলে? তোমার তো কোনো খোঁজ খবর নেই। আসলে ভাবি, অফিসের বস আমাকে তার যে যশোর অফিসটা আছে সেটা দেখাশোনা করতে পাঠিয়েছিল, তাই আর তেমন যোগাযোগ করতে পারিনি। আর আমার আগের সিমটাও ভেঙে গেছে।